নমস্কার। বেশ কিছুদিন বাদে আবার একটু পড়াশোনার জগতে ফেরার সুযোগ পেলাম। মাঝখানে এই আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে যেটা চলছে এসআইআর, সেই এসআইআরের কাজের বিভিন্ন ঝামেলার জন্য আমি কোনো পড়াশোনা সংক্রান্ত আলোচনায় আসতেই পারিনি, এতই ব্যস্ততা ছিল। তো এখন সেই কাজের চাপ একটু কম, ফলে মনে হলো বহুদিন বাদে এবার একটু পড়াশোনা নিয়ে কথা বলা যাক। আজকে একটা চমৎকার কবিতা নিয়ে আলোচনা করব। তার আগে বলি, এই কবিতাটি সিবিএসইতে ক্লাস, আমি খুব ভুল না হলে ক্লাস 11 সম্ভবত, ক্লাস 11-এ এই কবিতাটি পড়ানো হয়। এখন আমি জানি না এই কবিতাটি স্কুল লেভেলে কতটা সিরিয়াসলি পড়ানো হয়, কারণ এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পলিটিক্যাল পোয়েম। এবার আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে মুশকিলটা হলো যে আমরা অধিকাংশ গুরুত্বপূর্ণ কবিতা, মানে আমি যদি ফর এক্সাম্পল সুকুমার রায়ের কবিতাই ধরি, তাহলে সেই কবিতাগুলোকে ওই শিশুদের কবিতা বা কাইন্ড অফ অ্যাবসার্ডিটি বা অ্যাবসার্ডিজম, এই তকমাগুলো দিয়ে সেই কবিতাগুলোর ভিতরে ঢোকার কোনো চেষ্টা করা হয় না খুব একটা। এবং যে কবিতাগুলোকে অ্যাপারেন্টলি খুব সহজ বলে মনে হয়, সেগুলো কিন্তু আদৌ সহজ কবিতা নয়, সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, খুব খুব প্রভোকেটিভ সে কবিতাগুলি। যে কবিতা নিয়ে আজকে কথা বলছি, এটা ভীষণভাবে পলিটিক্যালি খুব সাজেস্টিভ, এবং এর মধ্যে অবশ্যই একটা পলিটিক্যাল স্যাটায়ার রয়েছে। কবিতাটির নাম দ্য টেল অফ মেলান সিটি। কবির নাম বিক্রম শেঠ। অ্যাপারেন্টলি এই কবিতাটাও খুব মজার কবিতা, কিন্তু ওই যে বললাম, যে টেক্সটগুলোকে মজার বলে মনে করা হয়, একটু তলিয়ে ভাবলে দেখা যায় যে সেই টেক্সটগুলো ভীষণ ভীষণ সাজেস্টিভ। শুরু করি। এটা অ্যাপারেন্টলি একটা রাজার গল্প, রাজার খেয়াল, রাজার হঠাৎ মর্জি হলো, এবং রাজার মর্জি হলো যে তিনি একটি বড় রাস্তা বানাবেন, এবং সেই রাস্তা বানাতে গিয়ে কি কি কাণ্ড ঘটলো আমরা সেইগুলো কবিতার মধ্যে দিয়ে পড়ব, এবং সেটা কিভাবে আমাদের যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসিকে কিভাবে পলিটিক্যালি বিদ্ধ করছে, বা কিভাবে সেটা পলিটিক্যাল স্যাটায়ারের জায়গায় পৌঁছচ্ছে, সেইটা একটু ডিসকভার করার চেষ্টা করব। শুরু করা যাক। In the city of which I sing, there was a just and placid king. এবং আমরা জানি যে এই শিশুদের জন্য কবিতা বা মজার কবিতা বা হাস্যরস উৎপাদন করে এরকম কবিতা, এই কবিতাগুলোর একটা ছন্দ মিল থাকে, যেটা সুকুমার রায়ের কবিতা আমরা যারা পড়েছি তারা এর সঙ্গে খুব ভালোভাবে পরিচিত। এই কবিতার মধ্যেও এই কবিতাটা গোটাটা একটা রাইম স্কিম মেনে বা অন্তমিল মেনে কবিতাটি লেখা হয়েছে। তো শুরুতে বলছেন, বিক্রম শেঠ বলছেন যে ইন দ্য সিটি অফ হুইচ আই সিং দেয়ার ওয়াজ আ জাস্ট অ্যান্ড প্লাসিড কিং। মানে যে শহরের কথা আমি বলছি বা যে নগরের কথা আমি বলছি, সেই নগরে একজন রাজা ছিলেন, তিনি জাস্ট এবং প্লাসিড, খুব ন্যায়পরায়ণ রাজা, ভীষণ ন্যায়পরায়ণ, এবং যাকে দেখলে পরে তিনি তার ভিতরে যে রাগ, ক্ষোভ, বিদ্বেষ বা প্রজাকে শাসন করবার যে প্রবণতা, এটা তার চেহারার মধ্যে খুব একটা ধরা পড়ে না। প্লাসিড কিং। The king proclaimed an arch should be constructed that triumphantly would span the major thoroughfare to edify spectators there. তো রাজামশাই কি করেছেন, যে একটা রাজসড়ক বানিয়েছেন। তো সেই রাজসড়ক উদ্বোধনের আগে রাজামশাই ঠিক করলেন যে তিনি একটা আর্চ তৈরি করবেন, যাতে রাজামশাই সেই আর্চের ভিতর দিয়ে যাবেন এবং চারিদিক থেকে দর্শকরা এসে জমায়েত হবে, তারা সেখানে দাঁড়াবে, এবং সেই রাজামশাইয়ের যে এই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের প্রচার ঘটবে। The workmen went and built the thing. They did so since he was the king. এবার রাজামশাইয়ের আদেশ
ফলে সবাইকে সে আদেশ মানতেই হবে। তাই কি করা হলো যে যারা ওয়ার্কম্যান, শ্রমিক, তারা আসলেন এবং এসে ওই আর্চ বানালেন, যে আর্চের নিচ দিয়ে রাজামশাই যাবেন। The king rode down the thoroughfare to edify spectators there. যথা দিনে বা পূর্ব নির্ধারিত যে দিন, নির্দিষ্ট দিনে যথা সময় রাজামশাই আসলেন। রাস্তার দুপাশে প্রচুর দর্শক জড়ো হয়েছেন, তার রাজার যে নগরের যে সাধারণ বাসিন্দা তারা। এবং রাজামশাই সকলকে খুশি করার জন্য কি করলেন না ওই আর্চের নিচ দিয়ে যাওয়া শুরু করলেন। এইবার রাজামশাই যখন ওই আর্চের নিচ দিয়ে যাচ্ছেন তখন একটা কাণ্ড ঘটল। কি ঘটল? আন্ডার দ্য আর্চ হি লস্ট হিজ ক্রাউন। যখন আর্চের নিচ দিয়ে তিনি যাচ্ছেন তখন কি হলো, ওই আর্চের সাথে ধাক্কা লেগে তার মাথার মুকুটটা খুলে পড়ে গেল। রাজামশাইয়ের মাথার মুকুট পড়ে গেছে বলে কথা, এ তো চারিদিকে হই হই রই রই পড়ে গেছে। রাজার মুকুটেই তো তার সম্মান। So the under the arch he lost his crown. The arch was built too low. A frown. রাজামশাই রেগে গেলেন, তার চোখ মুখ কুঁচকে গেল, যে তার সম্মানহানি হলো, যে তিনি আর্চের নিচ দিয়ে যাচ্ছেন, এমনভাবেই আর্কিটেক্টরা বানিয়েছে যে তার মাথার মুকুট সেই আর্চে ধাক্কা লেগে পড়ে গেল। So a frown appeared upon the placid face. The king said, "This is a disgrace." ওই যে রাজামশাইয়ের একটা ভাবলেশীন চেহারা, যে চেহারার মধ্যে রাগের কোনো লেশমাত্র নেই, হঠাৎ করে সেই শান্ত মুখে যেন একটা ঝড় ঘনিয়ে আসলো। রাজামশাই বললেন, "দিস ইজ আ ডিসগ্রেস." এটা আমার অপমান। অবশ্যই রাজার মুকুট খুলে গেছে বলে কথা, এ তো অপমান, অবশ্যই অপমান। তিনি কি বললেন? The chief of builders will be hanged. The rope and gallows were arranged. তিনি বললেন যে এই যারা এই আর্চ বানিয়েছে তাদেরকে আমি ফাঁসি দেব। এখান থেকে কিন্তু পলিটিক্যাল ব্যান্টারটা ইনফ্যাক্ট পলিটিক্যাল ব্যান্টার অনেক আগেই শুরু হয়ে গেছে। এই যে রাজামশাইয়ের হঠাৎ মনে হলো যে আমি একটা রাস্তা বানাবো, সেটা উদ্বোধন করব, চারিপাশে লোকজন থাকবে, এটা আজকের ডেমোক্রেসিতে আমাদের একই জিনিস মনে হচ্ছে নাকি? যে রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকেন তারা যখন কোনো নতুন প্রকল্প বা নতুন কিছু উদ্বোধন করেন, কোনো কিছু শিলান্যাস করেন, তখন বেশ ঢাকঢোল পিটিয়ে চারিদিকে মানুষ জড়ো করে এটা বোঝানোর জন্য বা জানানোর জন্য যে দেখো আমি এই কাজটা করছি। চমৎকার। তো রাজামশাই রেগে গেলেন, বললেন যে আমার অপমান যে করে তাকে তো ছেড়ে দেওয়া যায় না, তাই তিনি শাস্তি কি দেবেন? তিনি ফাঁসি দেবেন। কাদের? যারা ওই আর্চ বানিয়েছে। রাজার হুকুম বলে কথা। সাথে সাথে ওই ফাঁসির দড়ি, ফাঁসির কাঠ, এই যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো সব চলে এলো। দ্য চিফ অফ বিল্ডার্স ওয়াজ লেট আউট। বিল্ডার্স যারা মানে যারা এই আর্চটা বানিয়েছে তাদের প্রধান যে ছিল চিফ, তাকে নিয়ে আসা হলো। মনে করা হলো যে এই দোষী, একে ফাঁসি দেওয়া হবে। হি পাস্ট দ্য কিং। তাকে রাজামশাইয়ের সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির জন্য, হি গেভ আ শাউট। সে চেঁচিয়ে উঠলো, চিৎকার করে উঠলো। কেন? সে কি বলল? ও কিং, রাজামশাই, ইট ওয়াজ দ্য ওয়ার্কম্যানস ফল্ট। বলছে রাজামশাই আমার ভুল নয়, আমি কোনো দোষ করিনি। ইট ওয়াজ দ্য ওয়ার্কম্যানস ফল্ট। আমি তো ইনস্ট্রাকশন দিয়েছি, যারা কাজ করেছে কর্মী, এটা ওদের ভুল। ও সেইড দ্য কিং। ও আচ্ছা, রাজামশাই বলেন ও আচ্ছা তাই। অ্যান্ড কল্ড এ হল্ট। বললেন এই থামো, ও বলছে ওর কোনো ভুল নেই, দাঁড়াও দাঁড়াও। অ্যান্ড কল্ড আ হল্ট টু দ্য প্রসিডিংস। অর্থাৎ ফাঁসি থেমে গেল, থমকে গেল। বিইং জাস্ট অ্যান্ড প্লাসিডার নাও, হি সেড, যেহেতু তিনি খুব ন্যায়পরায়ণ, তিনি কারোর সঙ্গে অন্যায় করতে দেন না বা অন্যায় হতে দেন না। এটাও কিন্তু একটা পলিটিক্যাল ব্যান্টার, মানে বিক্রম শেঠ বলতে চাইছেন যে দ্য স্টেট অলওয়েজ প্রিটেন্ডস দ্যাট ইট ইজ ভেরি জাস্ট। যে ক্ষমতা বা স্টেট সবসময় প্রিটেন্ড করে অ্যাজ ইফ ইট ইজ ভেরি জাস্ট অ্যান্ড ইট ওন্ট অ্যালাউ এনি কাইন্ড অফ ডিসগ্রেস টু এনিওয়ান। যে স্টেট বা ক্ষমতা এটা প্রিটেন্ড করে, ভান করে
যে এ বড্ড ন্যায়পরায়ণ, ওই আইনের সেই মূর্তিটার মতো, কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের সামনে অজস্র অন্যায় ঘটে যাচ্ছে, যে অন্যায়ের শাস্তিও হচ্ছে না। তো রাজামশাই বললেন, এই থামো, ওকে শাস্তি দিয়ে লাভ নেই। তিনি বলছেন, হি সেড, আই মাস্ট হ্যাভ অল দ্য ওয়ার্কম্যান হ্যাংড ইনস্টেড। বলছে একসাথে সবাইকে ফাঁসি দিয়ে দাও, মানে ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। ও বলছে যে ওর কোনো ভুল নেই, ভুল করেছে কারা? যারা ওয়ার্কম্যান। তাই রাজামশাই বলছেন সবাইকে একসঙ্গে ফাঁসি দিয়ে দাও। দ্য ওয়ার্কম্যান লুকড সারপ্রাইজ। যারা কাজ করেছিল, কর্মী, তারা আশ্চর্য হয়ে গেল, এ আবার কি, সবাইকে একসঙ্গে ফাঁসি, এ হয় নাকি? তারা বলল, অ্যান্ড সেড, ও কিং, রাজামশাই, ইউ ডু নট রিয়েলাইজ, আপনি বুঝতে পারছেন না, দ্য ব্রিক্স ওয়ার মেড অফ দ্য রং সাইজ। বলছে আমাদের দোষ নয়। কিসের দোষ? ওই যে ইটগুলো এসেছিল, ইটগুলোর সাইজ সবকটা সমান ছিল না, মানে ইটের মাপ ভুল ছিল। তাহলে দোষটা কার? যে ইট বানিয়েছে, দোষটা তার, যে ইটের মাপের ভুল ছিল। সামন দ্য ম্যাসন্স। রাজা বললেন, বেশ, তাহলে ইট যারা বানিয়েছে তাদেরকে ডেকে আনো, সেই মিস্ত্রিকে ডেকে আনো। সেড দ্য কিং। রাজামশাই বললেন। দ্য ম্যাসন্স স্টুড দেয়ার কুইভারিং। মিস্ত্রিকে ডেকে আনা হলো। মিস্ত্রিরা রাজামশাইয়ের কাছে আসলেন, তারা ভয় থরথর করে তারা কাঁপছে। ওয়েল, আর্কিটেক্ট, said his majesty, না একটু ভুল হলো, আমার একটা লাইন বাদ গেল, অ্যাকচুয়ালি আমি পিডিএফ থেকে পড়াচ্ছি তো একটু লাইনটা সরে গেছে। এনিওয়ে, তো মিস্ত্রিদের ডেকে আনা হলো। মিস্ত্রিরা কি বলছে? ইট ওয়াজ দ্য আর্কিটেক্ট, দে সেড। তারা বলছে, রাজামশাই আমাদের ভুল না, আমরা তো ইট ঠিক বানিয়েছি। আর্কিটেক্ট, যে আপনার এই প্ল্যানটা করেছে, যে নকশাটা করেছে, তার ভুল, এটা আমাদের ভুল না। বেশ, দ্য আর্কিটেক্ট ওয়াজ সামান্ড। ওই যে নকশাটা এঁকেছিল সেই আর্কিটেক্ট, তাকে ডেকে আনা হলো। ওয়েল, আর্কিটেক্ট, সেইড হিজ ম্যাজেস্টি। রাজামশাই বললেন, বেশ শিল্পী, আই ডু অর্ডেন দ্যাট ইউ শ্যাল বি হ্যাংড। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ফাঁসি দেওয়া হবে, কারণ তুমি ভুল করেছিলে। তুমি ভুল করেছিলে বলে যারা ইট বানিয়েছে তাদের ইটের মাপ ভুল হয়েছে, ইটের মাপ ভুল হয়েছিল বলে কর্মীরা ভুল করেছে, কর্মীরা ভুল করেছে বলে যে কর্মীদের যে শ্রেষ্ঠ বা কর্মীদের যে যিনি নিয়ন্ত্রণ করলেন, কন্ট্রোলার বা হেড, তিনিও ভুল করেছেন, তাই তোমার ফাঁসি হবে। ওয়েল, আর্কিটেক্ট, said his majesty, I do order that you shall be hanged. আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ফাঁসি দেওয়া হবে। এবার আর্কিটেক্ট কি বলছে? said the architect, আর্কিটেক্ট বলছেন, ও কিং, রাজামশাই, you have forgotten one small thing. রাজামশাই আপনি একটা ছোট্ট জিনিস ভুলে যাচ্ছেন। মানে রাজামশাই যখন আর্কিটেক্টকে বলছেন that you shall be hanged, তখন আর্কিটেক্ট ইন রিপ্লাই ইজ সেইং, ও কিং, ইউ আর ফরগেটিং ওয়ান স্মল থিং। একটা ছোট্ট জিনিস আপনি ভুলে যাচ্ছেন, সেটা কি? ইউ মেড সার্টেন অ্যামেন্ডমেন্টস টু দ্য প্ল্যানস হুইচ আই শোড দেম টু ইউ। আপনি ভুলে যাচ্ছেন, যখন আমি নকশাটা এঁকেছিলাম, সেই নকশা আঁকবার পর আপনি সেই পরিকল্পনা বা সেই প্ল্যানে কিছু অ্যামেন্ডমেন্টস করেছিলেন, অর্থাৎ আপনি সেই প্ল্যানটাকে চেঞ্জ করেছিলেন, তাই আমার তো দোষ নয়, দোষ আপনার। দ্য কিং হার্ড দিস। রাজামশাই শুনতে পেলেন এটা। দ্য কিং স রেড। তার তখন চোখ মুখ লাল হয়ে গেছে। ইনফ্যাক্ট হি নিয়ারলি লস্ট হিজ হেড। তার মাথা ঘুরছে। এবার তিনি কি করবেন? কারণ চারিদিকে এত মানুষ রয়েছে, সেখানে তিনি একজন ন্যায়পরায়ণ রাজা, তিনি বিচার করতে এসেছেন, অথচ দেখছেন যে তার দিকেই দোষের আঙুল উঠছে। এবার তাহলে কি হবে? বাট বিং আ জাস্ট অ্যান্ড প্লাসিড কিং, হি সেড, ও দিস ইজ আ ট্রিকি থিং। এবার তিনি একটু গাল চুলকে বললেন যে আচ্ছা, ব্যাপারটা একটু মুশকিল হয়ে গেল। এখান থেকে পলিটিক্যাল ব্যান্টারটা শুরু হচ্ছে, যেটা বিক্রম শেঠ বলার চেষ্টা করছেন যে যখন সমস্যাটা রাজামশাইয়ের দিকে আসলো, দ্য কিং ওয়াজ পারপ্লেক্সড।
তিনি বুঝতে পারছিলেন না যে কি করা উচিত। বাট বিফোর দ্যাট হি ওয়াজ সিম্পলি অ্যানাউন্সিং দ্য পানিশমেন্ট। মানে এর আগে যখন অন্য কারোর দিকে দোষের আঙুল মানে অভিযোগের আঙুল উঠছিল, দ্য কিং ওয়াজ নট ওয়েটিং ফর এনি জুডিশিয়ারি, হি ওয়াজ নট ওয়েটিং ফর দ্য লয়ার্স। মানে তার কোনো বিচার ব্যবস্থা বলে কিছু নেই, পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক কিচ্ছু নেই। তিনি সরাসরি বলে দিলেন তোমার ফাঁসি হবে। কিন্তু যে মুহূর্তে রাজামশাইয়ের নিজের দিকে আঙুল উঠলো, মানে রাষ্ট্রের দিকে যখন আঙুল উঠছে, রাষ্ট্র তখন সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। নিশ্চয়ই আর উদাহরণ দিয়ে বলতে হবে না, আমাদের সামনে এমন বহু ঘটনা ঘটেছে বা ঘটছে যেখানে আমরা দেখছি যে যখন রাষ্ট্রই অভিযুক্ত তখন রাষ্ট্র কি করছে, সেই অভিযোগের আঙুল যাতে না ওঠে তার জন্য ওই ব্যবস্থাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। রাজামশাই কি করলেন, তিনি বলছেন আই নিড সাম কাউন্সেল, যে আমার একটু বুদ্ধি নেওয়ার প্রয়োজন, আই নিড সাম কাউন্সেল, bring to me the wisest man in this country. So when the entire thing turns towards the king himself, so the king is saying then I need a counsel, but before that he didn't wait for any counsel at all. যখন সমস্যাটা তার দিকে ঘুরলো তখন তিনি বলছেন যে যত জ্ঞানী মানুষ আছেন সবাইকে নিয়ে এসো, কারণ আমার বিচার চাই, মানে আমি একটু আলোচনা করে দেখতে চাই। সো দ্য আইডিয়া ইজ যে এর আগে তিনি কিন্তু শাস্তি ঘোষণা করার সময়, অন্যের শাস্তি ঘোষণা করার সময় তিনি কারোর সঙ্গে আলোচনা করেননি। যখন তার নিজের দিকে সমস্যার আঙুলটা ঘুরলো তখন তার মনে হলো যে আমার একটু আলোচনা করার প্রয়োজন, একটু মন্ত্রীদের সঙ্গে। এবং কাদের তিনি ডাকলেন, ওয়াইজেস্ট ম্যান ইন দ্য কান্ট্রি, সবচেয়ে শিক্ষিত পড়াশোনা জানা মানুষ কে আছে, জ্ঞানী মানুষ কে আছে, তাকে নিয়ে এসো। The wisest man was found and brought. এই জ্ঞানী মানুষদেরকে আমরা আজকের সমাজে ইন্টেলেকচুয়ালদের ধরে নিচ্ছি যে ইন্টেলেকচুয়াল বলে যারা আজকের সমাজে পরিচিত তাদের ডেকে নিয়ে আসা হলো। ডেকে আনা হলো না, কি করা হলো, ক্যারিড, মানে প্রায় হাত পা বেঁধে তুলে আনা হলো টু দ্য রয়্যাল কোর্ট, যে চলো রাজা ডেকেছেন। He could not walk and could not see. যাকে নিয়ে আসা হলো সে হাঁটতে পারে না, দেখতেও পারে না। এটা একটা সাংঘাতিক, মানে একটা মানে ভয়ঙ্কর কথা তিনি লিখছেন যে এই যে জ্ঞানী মানুষগুলোকে নিয়ে আসা হলো এরা হাঁটতেও পারে না, দেখতেও পারে না। সো দ্য আইডিয়া ইজ Vikram Seth is straightforward way, in a straightforward way he is questioning the role of the intellectuals. বুদ্ধিজীবীদের সমাজের প্রয়োজন নিয়ে বিক্রম শেঠ প্রশ্ন করছেন যে এই জ্ঞানী মানুষগুলো যাদেরকে আমরা জ্ঞানী বলে জানছি তারা বেশিরভাগ ক্ষেত্রেই চোখ বন্ধ করে থাকে, যে as if they do not pay any attention to the crimes that are happening in our society, the role of the intellectuals. So Vikram Seth is questioning the role of the intellectuals. যারা জ্ঞানী মানুষ, যাদের আওয়াজ তোলা উচিত, they usually keep mum, they keep silent, তারা চুপ করে থাকে। তো এই জ্ঞানী লোকটাকে নিয়ে আসা হলো বিচার করানোর জন্য। সে হাঁটতে পারে না, চোখে দেখতে পারে না। so old and therefore wise was he. সে এতই বৃদ্ধ এবং বৃদ্ধ বলে মনে করা হয় সে বুঝি জ্ঞানী। মানে আমাদের একটা সোশ্যাল পারসেপশন আছে যে যার বয়স যত বেশি তার জ্ঞান বুঝি তত বেশি, কারণ তিনি অনেক বেশি জীবন দেখেছেন। কিন্তু এই যুক্তিটা যে সব ক্ষেত্রে খাটে না, সব জ্ঞান যে জীবনের অভিজ্ঞতা দিয়ে আসে না, এই কথাটা বিক্রম শেঠ এখানে বলতে চেষ্টা করছেন। যাই হোক, সেই লোকটি আসলো, এসে বাট ইন আ কোয়েভারিং ভয়েস, গলা কাঁপতে কাঁপতে সে বলছে ওকে দ্য কালপ্রিট মাস্ট বি পানিশড। তো এই এত মানুষ ধরে নিয়ে আসলো একটা জ্ঞানী ব্যক্তিকে, সে এসে কি ভার্ডিক্ট দিল, সে বলল আচ্ছা যে দোষ করেছে তাকে শাস্তি দিতে হবে। দ্যাট মিনস দ্য আইডিয়া ইজ দ্যাট দ্য ইন্টেলেকচুয়ালস আর সেইং নাথিং নিউ। We are waiting for the intellectuals to say something. We are waiting that they would take an active part to criminalize someone. কিন্তু তারা যে কথাগুলো বলছে সেগুলো আমাদের সবারই জানা, যে কোনো লেম্যান এটা জানে। তাহলে আইডিয়াটা হচ্ছে বা মানে প্রশ্নটা হচ্ছে
একজন জ্ঞানী মানুষ তিনিও যদি আলাদা কিছু বলতে না পারেন, তাহলে আর তার সমাজে তার জ্ঞানের কি বলবো ইম্পর্টেন্সটা কি বা তার রেলেভেন্সটা কোথায়? একটা কোনো সমস্যা হয়েছে, সেখানে যদি একজন জ্ঞানী মানুষ আর 5 জনের থেকে আলাদা কিছু বলতে নাই পারলেন, তাহলে আর তার রেলেভেন্সটা কোথায়, তার সোশ্যাল রেলেভেন্সটা কোথায় থাকছে? তো এখানেও তাই ঘটছে। সে জ্ঞানী মানুষ এসে বলছেন যে যে অপরাধ করেছে তাকে শাস্তি দিতে হবে, এটুকুই তার ভূমিকা। ট্রুলি the arch it was that banged the crown off and it must be hanged. নির্বুদ্ধিতা সেলিব্রেশন যাকে বলে। তো কি সিদ্ধান্ত হলো? যে কেউ দোষী না, দোষী হচ্ছে ওই আর্চ, ওই কনস্ট্রাকশনটা, ওই কংক্রিটটা, যেটা রাজার মুকুটকে ভেঙে দিয়েছে বা রাজার মুকুটকে ফেলে দিয়েছে। তাই কাকে ফাঁসি দেওয়া হবে? ওই যে আর্কিটেকচার কনস্ট্রাকশন, ও হচ্ছে দোষী, ওই বেটা দোষ করেছে, ওকে ফাঁসি দেওয়া হবে। To the scaffold the arch was led, when suddenly a counselor said, সব ঠিক হয়ে গেল যে তাহলে আসল দোষী হচ্ছে আর্চ, রাজামশাইয়ের মুকুট সে ফেলে দিয়েছে, তাহলে আর্চকে ফাঁসি দেওয়া হবে। সেই মতো ব্যবস্থা করা হলো। তাহলে মানে এই যে আমাদের এই যে মনার্কি বা এই যে বিচার ব্যবস্থা, সেটা কত বড় ফার্সিক্যাল সিস্টেম, এটা বিক্রম শেঠ বলছেন যে এই বিচার ব্যবস্থার মাথায় যারা বসে আছে, এদের আসলে কিচ্ছু নেই মাথার ভিতরে। এরা যা সিদ্ধান্ত নেয় সবই ফার্সিক্যাল। এবং এই পলিটিক্যাল ব্যান্টার, যেটা শুরুতেই বলেছি, এটা কিন্তু মোটেও সহজ কবিতা নয়, এটা ভীষণভাবে পলিটিক্যালি সাজেস্টিভ এবং একটা প্রভোকেটিভ কবিতা। বিক্রম শেঠ এই কাজটা করছেন এখানে। তিনি এই বিচার ব্যবস্থার যে চূড়ান্ত ভণ্ডামি বা অপদার্থতা, সেইটার দিকে আঙুল তুলছেন, যে সবাই মিলে কি ঠিক করলো, চলো ওই কংক্রিটটাকে ফাঁসি দিই। এবার যখন ওই কংক্রিটটাকে ফাঁসি দেওয়া হচ্ছে, সেই সময় সাডেনলি আ কাউন্সিলর সেড, একজন মন্ত্রী গোছের বলে উঠল, হাউ ক্যান উই হ্যাং সো শেমফুলি দ্যাট টাচড ইউর হেড ইউর ম্যাজেস্টি। বলছেন দাঁড়ান 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 রাজামশাই দাঁড়ান, ভুল হচ্ছে ভুল হচ্ছে। আপনার মুকুটের স্পর্শ যে পেয়েছে সে তো পবিত্র, তাকে আমি কি করে ফাঁসি দিই? এটা তো হয় না। রাজার মুকুটের স্পর্শ যে পেল তাকে তো ফাঁসি দেওয়া যায় না, কারণ রাজার মুকুটের স্পর্শ পেয়েছে মানে কি হলো? সে পবিত্র হয়ে গেল। তাকে কি করে ফাঁসি দেওয়া যায়? এ তো হয় না। রাজামশাই আবার পড়লেন দ্বিধায়। ট্রু মিউজড দ্য কিং। রাজা বললেন হ্যাঁ ঠিক ঠিক। বাই নাও দ্য ক্রাউড রেস্টলেস। এইবার কি হয়েছে? আশেপাশে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে তারা রেস্টলেস হয়ে পড়ছে, তারা অস্থির হয়ে পড়ছে, কারণ দে আর ওয়েটিং ফর আ স্পেকটাকল অফ হ্যাঙ্গিং। তারা এখানে ফাঁসি দেখতে এসছে। মানুষ খেপে যাচ্ছে। অর্থাৎ একটু যদি আমরা তলিয়ে ভাবি, যে আমাদের ডেমোক্রেসিতে সবসময় বলা হয় যে মানুষের কথা ভেবে নাকি নেতা মন্ত্রীরা কাজ করছে। তাই মানুষ যেটা চাইছে, মানুষের ভাবনার ফ্লো যেদিকে বইছে, রাষ্ট্র চেষ্টা করে সবসময় বেশিরভাগ মানুষ কোন সিদ্ধান্ত অবলম্বন করছে বা বেশিরভাগ মানুষের ভাবনা কি, সেইটাকে কেটার করা। বিকজ দ্য স্টেট অলওয়েজ ওয়ান্টস টু কেটার টু দ্য পাবলিক, দ্য মব। মানুষ কি চাইছে। এবার এই কবিতায় আমরা কি দেখছি, যে রাস্তার আশেপাশে মানুষজন যারা জমায়েত হয়েছে, জড়ো হয়ে আছে, তারা সবাই খেপে যাচ্ছে যে না, আমরা তো ফাঁসি দেখতে এসেছি, কারোর একটা ফাঁসি না দেখলে আমরা যাব না। Yes. So, but by now the crowd restless was muttering aloud. The king perceived their mood and trembled and said to all who were assembled. রাজামশাই বুঝলেন যে না, মানুষ খেপে যাচ্ছে, এরা খেপে গেলে তো মুশকিল। রাজামশাই কি ঠিক করলেন, যে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে আসতে হবে, কারণ এরা ফাঁসি দেখতে চাইছে। Let us postpone consideration of finer points like guilt. The nation wants a hanging. এই নেশন ওয়ান্টস এর এই শব্দটা শুনতে খুব চেনা চেনা লাগছে না? আমরা যারা একটু খবর টবর শুনি, আমি ব্যাখ্যা করছি না আমি আর। এনিওয়ে, রাজামশাই বলছেন থাক থাক, সব বাদ দাও,
যুক্তি তর্ক সব বাদ দাও, বিচার ব্যবস্থা পরে হবে, মানুষ চাইছে অপরাধী শাস্তি হোক, তাই যাকে পারো ধরে শাস্তি দাও। দুর্দান্ত। ঠিক আমাদের ডেমোক্রেসিতে যে জিনিসটা ঘটে বা ঘটছে, একটা অপরাধ হয়েছে, মানুষ চাইছে অপরাধী শাস্তি হোক, তাই বিচার ব্যবস্থা কি হচ্ছে না হচ্ছে ভেবে লাভ নেই, বিচার ব্যবস্থাটা ফার্সিক্যাল জায়গায় পৌঁছে গেছে, যাকে পারো ধরে শাস্তি দাও। রাজামশাই বলছেন, দ্য নেশন ওয়ান্টস আ হ্যাঙ্গিং, জাতি মানুষ চাইছে একটা ফাঁসি হোক। হ্যাংড মাস্ট বি সামওয়ান and that immediately. So this is a tight slap on the face. Hanged must be someone. কাউকে একটা ফাঁসি দিতেই হবে এবং খুব তাড়াতাড়ি দিতে হবে, তা না হলে মানুষ খেপে যাচ্ছে, মানুষ খেপে গেলে আমাকে ভোট দেবে না। That is the idea. The noose was set up somewhat high. ওই ফাঁসির যে দড়ি সেটাকে টাঙানো হলো। কাকে ফাঁসি দেওয়া হবে? কি বিচার ব্যবস্থাটা ঠিক কি বলছে? ইচ ম্যান ওয়াজ মেজার্ড বাই অ্যান্ড বাই, প্রত্যেকটা মানুষের সঙ্গে ওই হাইট ম্যাচ করা হলো, যার সঙ্গে হাইট ম্যাচ করবে সেই ফাঁসি, তাকেই ফাঁসি দেওয়া হবে। সো দ্য আইডিয়া ইজ, বিক্রম শেঠ ইজ সেইং দ্যাট the idea of law, judiciary, court do not exist at all, do not exist at all. মানে এই যে কোর্ট বা জুডিশিয়ারি, উকিল, এই ব্যবস্থাটা আদেও যে এক্সিস্ট করে না, এটা বিক্রম শেঠ বোঝানোর চেষ্টা করছেন। So the noose was set up somewhat high, each man was measured by and by. প্রত্যেকটা মানুষকে মাপা হলো তার উচ্চতা, কার সঙ্গে ফাঁসির দড়ি ঠিকঠাক উচ্চতায় মিলছে। But only one man was so tall he fitted. একজন মানুষের সঙ্গেই উচ্চতা ম্যাচ করলো, মানে ওই ফাঁসির দড়ির নিচ দিয়ে সবাই গেল, কিন্তু কারোর আর মানে গলার সাথে, তার উচ্চতার সাথে ফাঁসির দড়ির উচ্চতা ম্যাচ করলো না, একজনের করলো। সেটাকে হি ওয়াজ দ্য কিং, স্বয়ং রাজা। কি অদ্ভুত, কি অদ্ভুত বিড়ম্বনা। হিজ ম্যাজেস্টি ওয়াজ দেয়ারফর হ্যাংড বাই রয়্যাল ডিক্রি। এবার যেহেতু the mob is waiting for a spectacle, they are becoming restless and the king couldn't take any risk at all, তাই সবাই মিলে ধরে রাজাকেই ফাঁসি দিয়ে দিল, যে যাও রাজাকেই ফাঁসি দিয়ে দিই। মানুষ, মব, জনতা, নেশন ওয়ান্টস আ হ্যাঙ্গিং, তাহলে মানুষ অন্তত পক্ষে শান্ত হবে। Thank goodness we found someone, said the ministers. বলছে যাক বাবা, ভাগ্যিস কাউকে পাওয়া গেল, নাহলে মানুষ খেপে যাচ্ছিল, অর্থাৎ ফাঁসি দেওয়ার মতো কাউকে পাওয়া গেল। For if instead we had not, the unruly town might well have turned against the crown. বলছে মানুষ যেভাবে খেপে যাচ্ছিল, একদম বিপ্লব হয়ে যেত, বিদ্রোহ হয়ে যেত। ফলে এই বিপ্লব ঠেকানোর জন্য, বিদ্রোহ ঠেকানোর জন্য মানুষের চাহিদা পূরণ করা হলো। এবার এইটা দেখা হলো না যে এই মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে জাস্টিস কি থাকলো নাকি জাস্টিস ডিনাইড, এইটা দেখা হলো না। মানুষ চাইছে ফাঁসি, একজন কাউকে ফাঁসি দেওয়া প্রয়োজন, কোনো বিচার ব্যবস্থা বাদ দিয়ে স্বয়ং রাজাকেই ফাঁসি দিয়ে দেওয়া হলো। লং লিভ দ্য কিং, মহারাজ দীর্ঘজীবী হন। দ্য মিনিস্টার সেড, মন্ত্রীরা বলল মহারাজ দীর্ঘজীবী হন। লং লিভ দ্য কিং, দ্য কিং ইজ ডেড। মহারাজ দীর্ঘজীবী হন, কিন্তু উনি মারা গেছেন। দুটো অক্সিমোরনিক আইডিয়া। দে পন্ডার্ড দ্য ডিলেমা দেন, বিং প্র্যাকটিক্যাল মাইন্ডেড মেন। এবার রাজামশাইয়ের তো সিংহাসনে রাজামশাই আর নেই, কিন্তু সিংহাসন ফাঁকা রাখা যাবে না। এবার ওদের মধ্যে they were in a dilemma, they were perplexed, flabbergasted, they were in a fix, how to choose the next king, how to select the next king, মানে পরের রাজা কে হবেন এইটা নিয়ে তারা খুব ব্যস্ত হয়ে পড়লো, তারা সিদ্ধান্ত নিতে পারছে না। Being practical minded men sent out the heralds to proclaim in his former majesty's name. So they sent out the heralds to proclaim, যে খবর পাঠানো হলো আমাদের রাজা দরকার। কিভাবে রাজা হবে এইখানটায় প্রবাবলি দিস পলিটিক্যাল ব্যান্টার ইজ
রিচিং দ্য ক্লাইম্যাক্স। আই মিন বিক্রম শেঠ ইজ সুপারব ওভার হিয়ার। তিনি বলছেন, আচ্ছা আমি এই যে ডিভাইসটা রেকর্ড করছি আমি জানি না কেন এটা আধ ঘন্টা পর আর রেকর্ড হয় না, ফলে আমাদের একটু বিঘ্ন ঘটে গেল। যাই হোক, আমরা শেষ যেখানে ছিলাম, যে কথাটা বলছিলাম আমি, যে এই লাইনটাই এসে এই কবিতার যে পলিটিক্যাল স্যাটায়ার সেটা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে। বিক্রম শেঠ যেটা পয়েন্ট আউট করছেন যে এই যে আমরা যে পদ্ধতিতে আমাদের ডেমোক্রেসিতে যে পদ্ধতিতে আমরা আমাদের জননেতাকে বা নেত্রীকে আমরা চুজ করি, সেটা আসলে একটা শ্যালো মিনিংলেস প্রসেস। কেন? এখানে আমরা বুঝতে পারবো। সো এই আগের লাইনটা একবার বলি। দে পন্ডার্ড দ্য ডিলেমা, দেন বিং প্র্যাকটিক্যাল মাইন্ডেড মেন সেন্ট আউট দ্য হেরাল্ডস টু প্রোক্লেইম ইন হিজ ফর্মার ম্যাজেস্টিজ নেম। তারা কি বললো? দ্য নেক্সট টু পাস দ্য সিটি গেট উইল চুজ দ্য রুলার অফ আওয়ার স্টেট। কি অদ্ভুত! তারা বলছে যে ওই যে দূরের যে দরজা, আমাদের এই নগরের যে সিংহদুয়ার, সেখান থেকে এখন যে মানুষটা পাস করবে, যে যাবে, সে ঠিক করে দেবে যে আমাদের নতুন রাজা কে হবে। অ্যাজ ইফ চুজিং আ কিং ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে একটা মানুষ যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, পাস করছে, তার যোগ্যতা আছে কিনা, সে আদৌ রাজা চুজ করতে পারে কিনা, এই প্রশ্নগুলো আর কেউ করছেই না। তারা বলছেন যে এই গেট দিয়ে পাস করবে সে ঠিক করে দেবে আমাদের রাজা কে হবে। মানে বিক্রম শেঠ ইজ নট অনলি ক্রিটিকিং দ্য সিস্টেম অফ ইলেকশন, হি ইজ অলসো ক্রিটিকিং পিপল হু কাস্ট দেয়ার ভোটস। এটা বুঝতে হবে আমাদের যে বিক্রম শেঠ, আমরা যারা ভোট দিচ্ছি, যারা আমরা সাধারণ ভোটার, তাদের দিকেও আঙুল তুলছেন যে এই যে মানুষগুলো যারা এদের রাজা কে হবে সিলেক্ট করে, বা যারা ডেমোক্রেসিতে মন্ত্রী কে হবে, কে দেশ শাসন করবে, কে রাজ্য শাসন করবে সিলেক্ট করে, তাদেরও কি কোনো যোগ্যতা আছে এই নির্বাচন করার? এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। যাই হোক, কবিতার মধ্যে হচ্ছে কি, তারা বলছে দ্য নেক্সট টু পাস দ্য সিটি গেট উইল চুজ দ্য রুলার অফ আওয়ার স্টেট। যে এখন ওই গেট দিয়ে যাবে সে ঠিক করবে আমাদের রাজা কে হবে। অ্যাজ ইজ আওয়ার কাস্টম দিস উইল বি এনফোর্সড উইথ ডিউ সেরেমনি। বলছে আমাদের যেটা নিয়ম, এই রাজাকে বেছে নেওয়ার কাজটা আমরা খুব ধুমধাম করে করব, যেটা আমাদের ডেমোক্রেসিতে ভোট উৎসব বলে হয়। যে যাকে আমরা বেছে নিই, জানি না আমরা তিনি করাপ্ট কিনা, জানি না তিনি তার দায়িত্ব পালন করবেন কিনা, কিন্তু একটা উৎসব হয়, ভোট উৎসব। সে উৎসবে আমরা আমাদের নেতা মন্ত্রীদের বেছে নিই। দিস উইল বি এনফোর্সড উইথ ডিউ সেরেমনি। এবার সত্যি একটা লোক সেখান দিয়ে গেল। আ ম্যান পাসড বাই দ্য সিটি গেট। একটা লোক ওই নগরের যে দরজা, সিংহদুয়ার, সেখান দিয়ে গেল। অ্যান ইডিয়েট। সে একটা মূর্খ, উন্মাদ, তার কোনো বোধ বুদ্ধি বলে কিছু নেই। দ্য গার্ডস ক্রাইড। প্রহরীরা চিৎকার করলো, ওয়েট, দাঁড়াও দাঁড়াও, তুমি বলো, হু ইজ টু বি দ্য কিং, ডিসাইড, তুমি সিদ্ধান্ত নাও রাজা কে হবে। বার্নার্ড শ এর একটা এসে আছে, এসেই বলা যায়, ইনফ্যাক্ট এসেই বলা উচিত, ফ্রিডম বলে। জীবনে অন্তত এই এসেটা অন্তত একবার হলেও পড়া উচিত। আমার খুব ইচ্ছা আছে, যদি আমি কখনো সুযোগ পাই এই এসেটা নিয়ে আলোচনা করব। সেখানে বার্নার্ড শ একটা চমৎকার কথা বলছেন যে রাষ্ট্র তোমাকে ভোট দেওয়ার ক্ষমতা দেয়, আর তার পরিবর্তে তোমার মনের ভিতর এই ভুল ভাবনার জন্ম দেয় তুমি বুঝি স্বাধীন। এই যে আমি ভোট দিতে পারছি কিনা, এইটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ যে আমরা ভুলে যাই যে দেয়ার আর সো মেনি ইস্যুস, দেয়ার আর সো মেনি প্রবলেমস হুইচ অলওয়েজ কিপ রিমেইন আনঅ্যাটেন্ডেড। এখানেও তাই হচ্ছে। একটা নির্বোধ লোক, তাকে প্রশ্ন করা হচ্ছে, অ্যাজ ইফ সে ভোটার, তাকে প্রশ্ন করা হচ্ছে তুমি বেছে নাও তোমার রাজাকে বা তোমার মন্ত্রীকে, তুমি কাকে পছন্দ করছো। সে নির্বোধ কি উত্তর দিচ্ছে? আ মেলান, একটা তরমুজ। দ্য ইডিয়েট রিপ্লাইড। সে নির্বোধ উত্তর দিচ্ছে তরমুজ।
কেন? দিস ওয়াজ হিজ স্ট্যান্ডার্ড আনসার টু অল কোয়েশ্চেন্স। আসলে মুশকিলটা হচ্ছে ওই নির্বোধ লোকটাকে যা প্রশ্ন করা হতো ওর কাছে সব প্রশ্নের একটাই উত্তর, তরমুজ। এখানেও সে একই উত্তর দিল, কারণ হি লাইকড মেলনস, সে তরমুজ পছন্দ করত। যখন সে এই উত্তরটা দিল, মন্ত্রীরা কি বলছে? ইউ আর আওয়ার নিউ কিং, দ্য মিনিস্টার সেড, ক্রাউনিং আ মেলন। সত্যি সত্যি একটা তরমুজের মাথার উপর মুকুট বসিয়ে মন্ত্রীরা বলল, তুমি আজ থেকে আমাদের রাজা। মানে এইখানটা তো প্রবাবলি বিক্রম শেঠ ইজ গিভিং আস আ টাইট স্ল্যাপ অন দ্য ফেস অফ ডেমোক্রেসি। যে তিনি বলছেন বা বোঝানোর চেষ্টা করছেন যে এই ক্ষমতার শিখরে যারা বসে, এই সিংহাসনগুলোতে যারা বসে আছে, তারা আসলে মূর্খ, নির্বোধ, অশিক্ষিত, ওই তরমুজের মতোই ফ্যাসফ্যাসে, as if they are stuffed effigies, কুশপুতুলের মতো, হলো, দে আর হলো। ওই এলিয়টের হলোমেন মনে পড়ে যাচ্ছে, যদিও হলোমেনের কনটেক্সটটা আলাদা। তো মন্ত্রীরা কি করলো? তরমুজকে সিংহাসনের উপর বসিয়ে বললো যে আজ থেকে তুমি আমাদের রাজা। দেন দে লেড, রাদার ক্যারিড দ্য মেলন টু দ্য থ্রোন অ্যান্ড রেভারেন্টলি সেট ইট ডাউন। অনেক আড়ম্বর করে, অনেক সম্মান দেখিয়ে কি করা হলো? ওই তরমুজটাকে সিংহাসনে বসানো হলো। আমরা কবিতার শেষ পর্যায়ে চলে এসেছি। দিস হ্যাপেন্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স এগো। বিক্রম শেঠ বলছেন এই ঘটনা ঘটেছিল অনেক বছর আগে। when now you ask the people, এখন যদি তুমি বা তোমরা ওই নগরে গিয়ে মানুষদের প্রশ্ন করো, so your king appears to be a melon, মানে আপনাদের রাজা সত্যিই তরমুজ। আবারও বলছি, তরমুজকে কিন্তু শুধুমাত্র ফিগারেটিভ তরমুজ সেইখানে আবদ্ধ থাকলে হবে না। আমাদের বুঝতে হবে এই তরমুজ ইট রিপ্রেজেন্টস ইডিয়াসি। এই তরমুজ আসলে একটা নির্বুদ্ধিতার পরিচয় বহন করে, নির্বুদ্ধিতার একটা ছবি, যে নির্বুদ্ধিতার দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। এটা বিক্রম শেঠ বলতে চাইছেন। Your king appears to be melon. How did this happen? এটা কি করে হলো যে আপনার এরকম একটা তরমুজকে, বা আজকের ডেমোক্রেসিতে যদি ভাবি যে এটা কি করে হলো যে আপনারা এরকম একটা অযোগ্য মানুষকে চুজ করলেন আপনাদের শাসন করার জন্য? দেশে এই লোকগুলো তখন বলবে, ওয়েল অন অ্যাকাউন্ট অফ কাস্টমারি চয়েস, পছন্দ হয়েছে বসিয়ে দিয়েছি। তার ক্রেডিবিলিটি আছে কিনা, যে আমাদের দেশ শাসন করবে বা আমাদের যারা শাসন করবেন তাদের যোগ্যতা আছে কিনা আমরা এটা ভাবি না। কাস্টমারি চয়েস মানে আমাদের কাছে এই সিলেকশন প্রসেসটা বা ইলেকশন প্রসেসটা, এই এন্টায়ার ডেমোক্রেসিতে যে প্রসিজিওরের মধ্যে দিয়ে আমরা আমাদের নেতা নেত্রীকে বেছে নিই, সেই প্রসেসটা কতটা ঘুণে ধরা, জোলো, ফ্যাসফ্যাসে, ইডিয়টিক, মিনিংলেস, সেইটা প্রতি ছত্রে বিক্রম শেঠ এখানে তুলে ধরেছেন। তো তারা কি বলে? তারা বলে অ্যাকাউন্ট অফ কাস্টমারি চয়েস আমাদের পছন্দ। ইফ হিজ ম্যাজেস্টি রিজয়েস ইন বিং আ মেলন, দ্যাটস ওকে উইথ আস। বলছে যদি সিংহাসনে তরমুজকে বসাতেই হয় আমাদের কোনো অসুবিধা নেই। কেন? খুব খুব গুরুত্বপূর্ণ লাইন আজকের দিনে। ফর হু আর উই টু সে that he should be as long as he leaves us in peace and liberty। বলছে যতক্ষণে আমাদের আনন্দ, ফুর্তি, প্রমোদ সব চলছে, যতক্ষণ বা যতদিন আমাদের ব্যক্তি স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ হচ্ছে না, ততদিনে সিংহাসনে কে বসলো আমাদের যায় আসে না। ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর কথা। তিনি মানে এই মানুষগুলো বলছে যে যতদিনে আমাদের ব্যক্তিগত আনন্দ, আমাদের হুল্লোড়, আমাদের বিচার বুদ্ধিহীন বেঁচে থাকা, আমাদের দায় দায়িত্বহীন বেঁচে থাকা, as long as we are not disturbed, as long as nobody is interrupting us, আমাদের বেঁচে থাকাতে যতক্ষণ না পর্যন্ত কেউ বাধা সৃষ্টি করছে, we don't care who is the king, who is the ruler, who is our minister, who is the leader। বলছে আমাদের কিচ্ছু যায় আসে না কে রাজা, কে মন্ত্রী, কে শাসন করছে, আমাদের কিচ্ছু যায় আসে না। কারণ আমরা তাৎক্ষণিকতায় বাঁচি, সুদূর প্রসারী ভাবনার
ভাবার বা সুদূরপ্রসারী ভাবনা চিন্তা করার শিক্ষাটুকু আমাদের নেই। আমাদের তাৎক্ষণিক আনন্দ এটুকুই সব। তাই তারা বলছেন যে যতক্ষণ আমাদের পিস অ্যান্ড লিবার্টি, আমাদের শান্তি, আমাদের স্বাধীনতা যতক্ষণ অবধি ঠিকঠাক থাকছে, উই ডোন্ট কেয়ার অ্যাট অল, উই কেয়ার হ্যাং। আমাদের কিছু যায় আসে না যে ক্ষমতায় কে বসে আছে, কিচ্ছু যায় আসে না। লাস্ট টু লাইন্স, the principles of laissez-faire seems to be well established there. Laissez-faire is an economic term, যে এর অর্থ হচ্ছে যে স্টেট মানুষের অর্থনৈতিক যে লেনদেন তার মধ্যে খুব বেশি ইন্টারফেয়ার করবে না। দ্যাট মিনস মিনিমাম অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স অফ স্টেট ইন প্রাইভেট স্ফিয়ার। বিক্রম শেঠ বলছেন যে আজকের এই অর্থনীতির যুগে সম্ভবত এটার দিকেই মানুষ তাকিয়ে থাকে যে তাদের ব্যক্তিগত জীবনে স্টেট বা রাষ্ট্র বা ক্ষমতা যদি ইন্টারফেয়ার না করে তাহলে তারা খুশি। অর্থাৎ ব্যক্তি স্বার্থ যতক্ষণ কায়েম থাকছে মানুষ খুব খুশি আছে। তাই ইলেকশন প্রসিজিওর কি হবে, কে আমাদের শাসন করবে, ক্ষমতায় আমরা কাকে পাঠাচ্ছি, মানুষ বোধহয় এগুলো নিয়ে খুব একটা চিন্তিত নয়। তারা বোঝে নিজেদের আখেরটুকু গোছানো যাচ্ছে কিনা। তাই বলছেন the principles of laissez-faire seem to be well established there. যে স্টেট যদি আমাদের স্বাধীনভাবে থাকতে দেয়, আমাদের কাজের মধ্যে বেশি মাথা না ঘামায়, তাহলে আমাদেরও মাথা ঘামিয়ে লাভ নেই যে সিংহাসনে কে বসছে। সো উই ডোন্ট কেয়ার ইফ the person who is ruling us is intelligent or a melon. সে আদৌ এলিজিবল নাকি ইনএলিজিবল এটা নিয়ে মানুষের খুব একটা যায় আসে না, কারণ তারা প্রত্যেকে নিজেদের ক্ষুদ্র স্বার্থ এবং আখেরটুকু নিয়ে ভাবছে। এই কবিতাটা এখানেই শেষ হচ্ছে। শুরুতে যে কথাটা বলেছিলাম আমি সেটা বলেই শেষ করবো। আমি জানি না যে সিবিএসই স্কুলগুলোতে পলিটিক্যালি কবিতাটিকে ইন্টারপ্রেট করা হয় কিনা, নাকি শুধু এর যে সারফিশিয়াল বা সুপারফিশিয়াল মিনিং সেটুকু বলে ছেড়ে দেওয়া হয়। যাই হোক, কবিতাটা আমার খুব পছন্দের কবিতা। আমার মনে হয়েছিল যেটা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। আজকে আমার আলোচনা আমি এখানেই শেষ করছি। অনেকটা দীর্ঘ হয়ে গেল এই ভিডিওটি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার অন্য কোনো কনটেক্সট নিয়ে। সকলে ভালো থেকো, কেমন লাগলো সেটা জানিও এবং তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলো না। থ্যাংক ইউ।